এটা কিন্তু হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। এই মন্দিরের মেন গেট কিন্তু ভোর 4টার সময় খোলে, আবার দুপুর 12টার দিকে কিন্তু গেট বন্ধ হয়ে যায়, তারপরে আবার বিকেল 4টার সময় গেট খোলে। তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমাকে কৃপা করুন, অঝরে কাঁদতে আরম্ভ করেছেন গোবিন্দ ঘোষ। আমার পিছনে এই মন্দিরটা কিন্তু হচ্ছে অগ্রদ্বীপের সেই বিখ্যাত দোল মন্দির। যেহেতু এখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এসে বিশ্রাম করেছিল, সেই জন্য কিন্তু দূর দূর থেকে ভক্তরা যখন এই অগ্রদ্বীপে ঘুরতে আসে, তারা সবাই কিন্তু এখানে একবার হলেও কিন্তু আসে। নমস্কার, আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান জেলার অগ্রদ্বীপ স্টেশনে, আর আজকে তোমাদের সামনে তুলে ধরবো অগ্রদ্বীপের সবথেকে জনপ্রিয় গোপীনাথের মেলা, যেটা কিন্তু অনেকে এই অগ্রদ্বীপের মেলা নামেও চেনে। তো এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি অগ্রদ্বীপ স্টেশনে, আর স্টেশন থেকে তোমরা মেলা প্রাঙ্গণে কী করে যাবে সেই সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। আর এই মেলাটা মোট কতদিন ধরে চলে সব কিছু কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো স্টেশন থেকে আগে বাইরের দিকে বেরোই। বেরিয়ে গেলাম স্টেশনের বাইরে। এখন এখান থেকে আমাদেরকে টোটো ধরতে হবে, টোটো যেতে হবে অগ্রদ্বীপ ঘাটে, সেখানে গিয়ে গঙ্গা পার হতে হবে। সম্ভবত এখান থেকে টোটো ভাড়া 20 টাকা করে নেয়, দেখা যাক সামনে যাই। টোটো এবং অটো কিন্তু সবই এখান থেকে পাওয়া যায়। এই যে সামনে কিন্তু এখানে অটো রয়েছে অনেক কটা, সারিবদ্ধভাবে বেশ কয়েকটা। এই একটা অটো রয়েছে, আর এদিকে কিন্তু অনেক কটা অটো কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে। এই যেখানে আমাদের ড্রাইভার দাদা রয়েছে। দাদা, এখান থেকে ভাড়া কত ঘাট পর্যন্ত? অগ্রদ্বীপ যে ঘাট 10 টাকা করে ভাড়া। আর মেলার সময় কি এটা বাড়বে নাকি একই রেট থাকবে? না, বাড়বে 15 টাকা। 15 টাকা মেলার সময় হবে। বাড়ানো হয়েছে। 15 টাকা যে আমরা ভাড়া নিচ্ছি, আমাদেরকে মেন রাস্তা দিয়ে আসতে দেবে না, ওই সাইড দিয়ে ঘুরে আসতে হয় আমাদের। কালিকাপুর ওই এরিয়া দিয়ে ভেতর দিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেলার মধ্যে আমাদেরকে এই রাস্তায় ঢুকতে দেয় না। মানে কতটা সময় লাগবে এখান থেকে ঘাট পর্যন্ত? ওই টাইমে প্রায় 20 মিনিট লেগে যায় মেলার সময়। 20 মিনিট মতো এখন লাগবে? তো 10 মিনিট লাগছে। 10 মিনিট হয়ে যাবে। ঠিক আছে, চলো। আজকে কিন্তু আমরা স্টেশনের একদম বাইরে থেকে অটো পেয়ে গেছি, কিন্তু কালকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অগ্রদ্বীপের এই গোপীনাথের মেলা শুরু রয়েছে, আর সেই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হবে। আর সেই জন্য কালকে থেকে তোমাদের স্টেশন থেকে বাইরে বেরিয়ে মোটামুটি 2 মিনিট মতো হাঁটতে হবে, হেঁটে মেন রোডে আসতে হবে, সেখান থেকে তোমরা কিন্তু অটো পাবে। আর এমনি সময় স্টেশন থেকে এই গঙ্গাঘাট পর্যন্ত ভাড়া কিন্তু থাকে 10 টাকা, তবে মেলার সময় কিন্তু 5 টাকা বাড়ানো হয়েছে, এটা কিন্তু খেয়াল রেখো। চলে এসেছি অগ্রদ্বীপের গঙ্গাঘাটে। দাদা যেমন বললো যে স্টেশন থেকে 10 মিনিট লাগে, তবে রাস্তা কিন্তু এখন পুরো ফাঁকা, মোটামুটি আমাদের 5 মিনিট মতো সময় লাগলো। আর এখানে কিন্তু গঙ্গাঘাটে মেলা উপলক্ষে এখানে একটা পুলিশ কন্ট্রোল রুম করা হয়েছে, আর এদিকে সামনে রয়েছে কিন্তু গঙ্গাঘাট। দেখো অনেক লোক কিন্তু আসছে। এই মেলা উপলক্ষে কিন্তু ফেরিঘাটে দারুণ কিন্তু ব্যবস্থা রয়েছে। এই যে পিছনে বড় রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে হচ্ছে গাড়ি আসবে, আর এই সাইডে যে ছোট্ট বাঁশের ব্যারিকেড রয়েছে, এখান থেকে কিন্তু সমস্ত মানুষ যাতায়াত করবে। মানে এটা কিন্তু দারুণ ব্যবস্থা করেছে, খুব ভালোই লাগলো। ঘাট পার হওয়ার জন্য কিন্তু জনপ্রতি মাত্র 5 টাকা করে লাগছে, সেটা কিন্তু এখানে নেবে, মানে ওপার থেকে এপারে এসে এখানে কিন্তু সেটা নেবে। আর এখান থেকে হাঁটা পথে মন্দির মোটামুটি 5 মিনিট মতো সময় লাগে। চলো মন্দিরের দিকে যাই। আর ঘাটের একদম পাশে কিন্তু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা সেখানে রয়েছে, এখানে তারা ঘর করে ট্রেন করে কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু এখানে মারাত্মক লেভেলের গরম, সেই গরম গঙ্গাঘাটে যেরকম রোদের তাপ, সেরকম রাস্তা পুরো ধুলো বালিতে ভর্তি। সামনে এটা হচ্ছে অগ্রদ্বীপ মেলার মেন গেট। দেখো এখানে লেখা রয়েছে শ্রী শ্রী গোপীনাথজিউ মেলা। এখানে কিন্তু বেশ কয়েক জায়গায় এরকম গেট করা রয়েছে, যেখানে লেখা রয়েছে অগ্রদ্বীপ মেলায় আপনাকে স্বাগত। এদিকে সামনে কিন্তু দুটো রাস্তা রয়েছে, এই রাস্তাটা হচ্ছে মেন মন্দিরের দিকে চলে যাচ্ছে, আর এই যে ডান সাইডে যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু বিশ্রাম ঘর। মূলত এই মন্দিরে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু নীলকণ্ঠ ধামে যাওয়ার আগে বিশ্রাম করেছিল, যেটা কিন্তু বর্তমানে বিশ্রামগার নামে পরিচিত। আর আমি কিন্তু যাচ্ছি ধান ক্ষেতের ভেতর দিয়ে, বুঝতে পারছো এটা কিন্তু ধান ক্ষেতের যে আল রয়েছে সেই আলের ভেতর দিয়ে যাচ্ছি। এমনিতে তোমরা যদি এই বিশ্রামঘাটের রাস্তা ঘুরে যাও, মোটামুটি তোমাদের ওই যে ঘাট দেখালাম গঙ্গাঘাট, ওখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লাগে। তো আমরা
এরকম ধান খেতে জমিতে চলছি, মানে এটা কিন্তু তোমরা মেলার সময় আসলে এখান থেকে যেতে পারবে না, যেহেতু মেলার সময় প্রচণ্ড ভিড় হয়। তো যারা অফ টাইমে আসবে বা অফ সিজনে আসবে তারা কিন্তু এভাবে যেতে পারবে। আর সামনে কিন্তু বিশ্রামঘাট রয়েছে, চলো বিশ্রামঘাট মন্দিরটা কীরকম সেটাই তোমাদের দেখাই, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং বিশ্রাম করেছিল। এই যে সামনে একটা আমবাগান দেখতে পাচ্ছ, এই আমবাগানে কিন্তু রয়েছে মেন বিশ্রামঘাটের মন্দির। ওই দেখো সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, বেশ কিছু বাইক রয়েছে এখানে, এটাই হচ্ছে মন্দির। দেখো কতটা সুন্দর লাগছে এই আমবাগানের মধ্যে, বেশ কিন্তু দারুণ একটা পরিবেশ। আর মন্দিরটা দেখো সুন্দর, বেশ রং টং করা রয়েছে কিন্তু। আর এখানে লেখা রয়েছে গোপীনাথের স্নান মন্দির। এই দেখো গোপীনাথের স্নান মন্দির, ভক্তের ভগবান গোপীনাথের পবিত্র স্নানযাত্রার উদ্দেশ্যে ভক্তদের আর্থিক দানে এই মন্দিরটি নির্মিত হলো। আর এখানে পাশে কাকারা বসে রয়েছে। কাকা তোমরা কোথা থেকে এসো? এখানেই বাড়ি তোমাদের? কোথা থেকে এসো তোমরা? মুর্শিদাবাদ থেকে এই মেলাতে ঘুরতে? কতদিন থাকবে এখানে? 4 দিন। মূলত এটাই তো শ্রী চৈতন্য মহাপ্রভু এখানেই আর কি বিশ্রাম করেছিল, মহাপ্রভু বিশ্রাম দিয়েছিলেন এইখানটায় না? তারপরে এখান থেকে তো নীলকণ্ঠ ধামে গেছিল। এখান থেকে আর কোথায় গেছিল ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, মানে মুর্শিদাবাদ থেকে এসে দুজন মিলে? আরও আছে, আরও গ্রুপও রয়েছে। গঙ্গায় স্নান করতে গেছে। ও স্নান করতে, মানে ওটাই 4 দিন তোমরা এখানেই থাকবে? বাহ, এটাও এই কি প্রথম নাকি এর আগে এসছো? না, আশা 10 বছর ধরে আসো? বাহ, যেহেতু এখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এসে বিশ্রাম করেছিল, সেই জন্য কিন্তু দূর দূর থেকে ভক্তরা যখন এই অগ্রদ্বীপে ঘুরতে আসে, তারা সবাই কিন্তু এখানে একবার হলেও কিন্তু আসে, এসে কিন্তু এখানে বেশ কিছুটা সময় কাটায়। তো এই জায়গাটা বেশ ভালোই লাগলো। তাহলে এখান থেকে এখন যাবো হচ্ছে মেন মন্দির, মানে যেখানে গোবিন্দ ঘোষের সমাধি দেওয়া হয়েছিল সেই জায়গাটায়। আর মেন মন্দিরে কিন্তু মানে মেলার সময় কিন্তু মেন মন্দিরে বেশি ভিড় হয়। এইখানটা যেহেতু এটা অনেকটা সাইডে, খুব কম লোকই আসে, মানে এই জায়গাটার ব্যাপারে কিন্তু অনেক কম লোকই জানে। তো চলো এখন মেন মন্দিরের দিকে যাই, যেখানে গোবিন্দ ঘোষের সমাধি হয়েছিল। আর ওখানটা এই মুহূর্তে কীরকম কী পরিস্থিতি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এটাই কিন্তু হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সমাধি মন্দিরের সামনে এরকম প্যান্ডেল করা রয়েছে। আর মেন যে গেট রয়েছে মন্দিরের, সেই গেট কিন্তু এখন তালা দেওয়া রয়েছে। লেখা রয়েছে শ্রী শ্রী গোবিন্দ ঠাকুরের সমাধি মন্দির। এই সমাধি মন্দিরটা এখন কিন্তু পুরোই ফাঁকা রয়েছে, তবে আগামীকাল অর্থাৎ কালকে কিন্তু এখানে দাঁড়ানোর মতো জায়গা হবে না, মানে এতটা পরিমাণ ভিড় কিন্তু এখানে আগামীকাল হতে চলেছে। আর এর সামনে কিন্তু রয়েছে গোপীনাথ জিউর মন্দির। তাহলে চলো এবার সেটাও একটু দেখে আসি। পুরো জায়গাটা এরকমভাবে ছাউনি করা হয়েছে বেশ সুন্দর করে। আর এদিকে দেখো ছোট ছোট মন্দির, কত সুন্দর লাগছে। আর এখানে অনেকে কিন্তু বিশ্রাম করছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ। আর এটাই কিন্তু মেন মন্দির, এটা হচ্ছে গোপীনাথ জিউর মেন মন্দির। এখন কিন্তু গেট বন্ধ রয়েছে, 4টের সময় খুলবে। আর এখানে দেখো, বাহ, তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে পঞ্চরথ লইয়া। জয় জয় গোপীনাথ কি, জয় জয় গোপীনাথ কি, জয় জয় গোপীনাথ কি, জয় জয় গৌর সুন্দর কি, জয় জয় রাধা রানী কি। আমার নাম লীলা সাহা, আমি কাকিনাড়া থেকে এসেছি। গোপীনাথকে দর্শন করব বলে, একটু গোপীনাথের কাছে একটু আনন্দ করব বলে এসেছি। আমি কিছু জানি না, আমি একদম অধম। গোপীনাথ সম্বন্ধে একটু কিছু বলছি। একবার মহাপ্রভু আমার সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সঙ্গে ছিলেন মহাপ্রভু যে সমস্ত ভক্তদের ভালোবাসতেন তাদেরকে নিয়ে। মহাপ্রভু আমার বেশিজন ভক্ত পছন্দ করতেন না, হ্যাঁ, অল্প সংখ্যক ভক্ত নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর সঙ্গে রয়েছে এই যে গোবিন্দ ঘোষ, এই যে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের মন্দিরের পাশে যে সমাধিটা দেখছেন, ওই গোবিন্দ ঘোষ সঙ্গে রয়েছেন। তা তখন তো আর এই ট্রেন এই সমস্ত ছিল না। তা মহাপ্রভু আমার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে পায়ে হেঁটে যাত্রা করেছেন। এইবার পায়ে হেঁটে নাম সংকীর্তন করতে করতে গ্রাম দিয়ে বন জঙ্গল দিয়ে যাচ্ছেন, যেখানে কোনো ভক্ত সেবা দিচ্ছেন সেখানে সেবা নিচ্ছেন। তা একদিন একটা জায়গায় সেবা করবে বলে ঠিক করেছেন। যখন সেবা করেছেন, সেবা দিয়েছে ভক্তরা, যখন সেবা করেছেন তখন আমার গৌর সুন্দর গোবিন্দ ঘোষের কাছে বলছে, আমাকে একটুখানি মুখশুদ্ধি দাও।
মানে দুপুরের ভোজন করেছি, তাহলে আমাকে একটু মুখশুদ্ধি দাও। তখন গোবিন্দ ঘোষ মনে মনে বলছে এখন মুখশুদ্ধি কোথায় পাবো, দৌড়িয়ে ওই পাড়া প্রতিবেশীদের থেকে একটা হর্তকি নিয়ে এসছেন। হর্তকিটা তখন অল্প একটুখানি মহাপ্রভুকে আমার গৌরহরিকে দিয়েছেন, আর কিছুটাই যে সঞ্চিত করে রেখেছেন, আর বৈষ্ণবদের যে আঁচল থাকে না, ওই আঁচলের মধ্যে গুজে রেখেছেন। এবার অন্তর্যামী মহাপ্রভু তো আমার অন্তর্যামী, তিনি তো সব কিছুই জানেন। তখন উনি পরের দিনকে আবার সেবা করেছে, সেবা করে বলছে গোবিন্দ আমাকে ইয়ে দাও, মুখশুদ্ধি দাও। গোবিন্দ পাট করে খুলে মহাপ্রভুর হাতে দিয়ে দিয়েছেন। তখন প্রভু আবার বলছে গোবিন্দ তুমি সঞ্চয় করে রেখেছিলে, তোমার তো আজকে দেরি হলো না দিতে, তাহলে এত তাড়াতাড়ি তুমি দিয়ে দিলে। তোমার গোবিন্দ তোমার আমার সাথে আর বৃন্দাবনে যাওয়া হবে না। যখনই আবার মহাপ্রভুকে এই কথা গোবিন্দ ঘোষকে শোনালো যে তুমি আর আমার সঙ্গে যেতে পারবে না, তখন গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমাকে কৃপা করুন। অঝরে কাঁদতে আরম্ভ করেছেন গোবিন্দ ঘোষ যে আজকে প্রভু আমাকে কি বলেছে, অনেক আশা নিয়ে আমি এসছি, আমি প্রভুর সাথে বৃন্দাবনে যাব, কিন্তু আমাকে এরকম করছে। গোবিন্দ ঘোষ কেঁদে আকুল হচ্ছে, নাছরবাদ আমি যাব। তখন অনেক বুঝিয়ে প্রভু তখন বললেন গোবিন্দ তুমি এখানে থেকে ভজন করো। হ্যাঁ, আমার মন বলছে হয়তো এই অগ্রদ্বীপেই তোমার মিলন আমার এইখানেই হবে, তোমার মধ্যেই আমি থেকে যাব। তখন বলছে তাহলে আমাকে নেবেন না প্রভু? বলছে না। গোবিন্দ তখন পায়ে ধরে প্রচুর কেঁদে কান্নাকাটি করছে, কিন্তু কিছুতেই প্রভু আমার নেবেন না। তখন প্রভু আমার বৃন্দাবনে বলে এই যে নদীটা দেখছেন, এই যে পাশে যে অগ্রদ্বীপের পাশে, হ্যাঁ, তখন গোবিন্দ ঘোষকে বলল তুমি এই অগ্রদ্বীপে এই নদীর ধারে থাকো, আমি আবার যখন বৃন্দাবন থেকে আসবো আমার মন বলছে আমি এখানেই থেকে যাব, তোমার কাছেই থাকবো গোবিন্দ। তারপর থেকে প্রভু আমার চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ সারাদিন রাত ওই এই গঙ্গার দিকে তাকিয়ে থাকে, শুনতে থাকে প্রভু আমার কখন আসবে, কথা দিয়ে গেছে, খায় না দায় না, মানে আকুলভাবে প্রভুকে আমার ডাকতে থাকেন। আর প্রভু তো অন্তর্যামী ভগবান, তিনি তো সবই বোঝেন। তারপরে গোবিন্দ ঘোষ একদিন রাত্রে শুয়ে রয়েছে, তখন দেখছে যে গোবিন্দ ঘোষকে স্বপ্নে দেখছে নদীতে চান করতে গেছে। ভোরবেলা দেখছে একটা কাঠ এরকম ভেসে 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 কাছে আসছে, আর যত কাঠটা কাছে আসছে আর ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে, আবার কাঠটা ঠেলে দিচ্ছে আবার আসছে। তারপরে বাড়িতে যখন গেছে তখন বলছে তুমি ওই কাঠটা নিয়ে এসে বিগ্রহ তৈরি করো, তুমি কাঠটা বাড়ি নিয়ে যাও। তখন গোবিন্দ ঘোষ যখন বুঝতে পারলো, তখন এরাও তো ভক্ত, সেই রকম ভক্ত, তখন গোবিন্দ ঘোষ পরের দিনকার কাঠটা নিয়ে আসলো, নিয়ে এসে দেখাচ্ছে যে তারপর যখনই কাঠটা বাড়িতে নিয়ে এসছেন তারপরে দেখাচ্ছে যে তৈরি করবে সে এসে হাজির। বলছে কি এই কাঠটা দিয়ে না আমি বিগ্রহ তৈরি করব। তখন বলছে যখন আমি বিগ্রহটা তৈরি করব, কেউ যেন ঘরে ঢুকবে না। হ্যাঁ, তখন ওই বললো ঠিক আছে তাহলে তুমি যাও। তখন বিগ্রহটা তৈরি করতে থাকলো, বিগ্রহ তৈরি হয়ে তা গোপীনাথজি কি জয়। এইভাবে যখন গোপীনাথ তৈরি হয়ে গেল, তখন গোবিন্দ ঘোষের তর্স হয়েছে না যে আমি কখন দেখব। তারপরে যখন গোপীনাথকে দর্শন করলো, সেই গোপীনাথের কি অপূর্ব দর্শন, উনি তো বিলীন হয়েছে এর মধ্যেই, গোপীনাথের মধ্যে, এই গোপীনাথে এই কাষ্টের মধ্যে বিলীন হচ্ছে। তখন ওরা তৈরি করলো। এরপরে গোপীনাথকে তখন প্রভু বলল তুমি সংসারী হও, বিয়ে করো, তোমাকে মানে সংসারে থেকে আমার সেবা পূজা করতে হবে। তারপরে ওই গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। তখন তার একটা সন্তান হলো। সন্তানের বয়স যখন 5 বছর, তখন একদিন ওই গোবিন্দ ঘোষ বলছেন আমি তো বাইরে যাচ্ছি, বাবা তুই গোপীনাথকে ঠিকমতো সেবা পুজো দিবি। সেবা পুজোর যেন গোপীনাথের নিজের মানে সন্তানের মতো গোপীনাথকে ভালোবাসে, যেন বাবা সন্তান এইভাবে। তখন বলল কি মানে সেবার যেন কোনো ত্রুটি না হয়। এইবার বাবা চলে গেছে, ছেলে এইবার গোপীনাথকে খেতে দিয়েছে, খেতে দিয়ে বলছে বাবা বলে গেছে সেবা দিতে, ঠাকুর খাবে। এইবার সেবা তো দিয়েছে, ঠাকুর তো আর খাচ্ছে না। তখন বলছে তুমি খাচ্ছ না কেন, বাচ্চা হলে যা হয়, তুমি খাচ্ছ না কেন? বাবা তো আমাকে বলে গেছে, বাবা এসে তো রাগ করবে, আমাকে বকাবকি করবে, মারবে, তুমি শিগগিরই খাও, তুমি তাড়াতাড়ি খাও। দেখছে ঠাকুর কি আর খায়, ঠাকুর তো দৃষ্টি দেয়। তখন যখন দেখছে কিছুতেই খাচ্ছে না, তখন বলছে আমি একটা লাঠি দিয়ে না তোমার মাথায় একদম মেরে ফাটিয়ে দেবো, বলে একটা বড় লাঠি নিয়েছে।
লাঠি নিয়ে যেই মারতে গেছে মাথার মধ্যে, তখন বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি খাচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। তখন বলছে আমি খাবো ঠিকই, তুই দেখতে পারবি আমি খাবো, কিন্তু একটা শর্ত আছে। বলছে কী শর্ত? তখন বলছে এই যে আমি তোর সামনে খেলাম এই কথা কিন্তু তুই কাউকে বলবি না, আর যদি যখনই কাউকে কাছে প্রকাশ করবি বলবি তখনই তোর মৃত্যু হবে। আর যখন এই কথা বলে দিল, বাচ্চা মানুষ ওকে আর অত বোঝে না। এইবার বাবা কয়েকদিন পরে এসছে, তখন বলছে কী রে গোপীনাথের সেবা পুজো দিয়েছিস, আমার গোপীনাথের কষ্ট হয়নি তো? বলছে না বাবা, জানো গোপীনাথ খেয়ে নিয়েছে, আমি সেবা দিয়েছি গোপীনাথকে, যেই খাচ্ছিল না আমি যেই মারতে যাব বলেছি অমনি গোপীনাথ আমার খেয়ে নিয়েছে। নিতাই গৌর হরিবল হরি। তারপরে বাবাকে যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওনার শর্ত তো ছিলই, ছেলেটা মারা গেল। যখনই বাবা কি সহ্য করতে পারে বাবার সামনে ছেলে ওইভাবে মারা গেল, তখন বাবা তো আকুল পাথারে খুব কান্নাকাটি করছে যে এতদিন ধরে আমি তোমার সেবা পুজো দিচ্ছি আর আজকে তুমি আমার সন্তানটাকে নিয়ে নিলে। হে প্রভু, তুমি কি এত নির্দয়, তোমাকে এত আমি মানে ভালোবাসি, আর তুমি এ কী করলে? কিছুতেই সহ্য করতে পারছে না, আকুল বিকল অঝরে কান্নাকাটি করছে। মানে বলছে আমি আর সেবা পুজো কিচ্ছু করব না, এখন থেকে তুমি এই মন্দিরে না খেয়েই থাকবে। তারপরে মানে প্রহর চলে যাচ্ছে, কান্নাকাটি করেই যাচ্ছে। তখন বলছে গোপীনাথ গোবিন্দ ঘোষকে বলছে তোর সন্তান মরে গেছে, তুই তো কাঁদছিস, হ্যাঁ আমি তোর সন্তান। তখন গোবিন্দ ঘোষ বলছে এই যে তুমি আমার সন্তানটাকে নিয়ে গেলে, আমি যখন পরলোক গমন করব আমার শ্রাদ্ধ শান্তি আমার ছেলেই তো করবে, আমার একটা মাত্রই ছেলে, তাহলে আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? তখন প্রভু বলছে আমি তোর সন্তান হয়ে, তোর সন্তান তো বছরে মাসে একবার শ্রাদ্ধ করবে, আমি এই অগ্রদ্বীপে এই তো প্রতি বছর ধরে তোর শ্রাদ্ধ আমি করব, আর সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। তোর বাড়িতে শ্রাদ্ধে কতজন লোক আসবে, কিন্তু ওখানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। হ্যাঁ, তখন আমি যুগ যুগ ধরে এটা করে যাব। জয় জয় গোপীনাথ কি জয়, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ কি। তখন বলছে গোপীনাথ বলছে এইবার তো হয়েছে, তাহলে এইবার আমাকে সেবা দে, আমাকে এবার সেবা দে। বলছে না আমি সেবা দেব না, যাও এই যে পাশে নদীটা দেখছেন আপনারা, এই যে অগ্রদ্বীপের নদী, বলছে পাশে নদী আছে তো, তুমি ওখানে গিয়ে জল খেয়ে আসো, আমার কাছে জল চাইছো কেন? আমি জল দেব না। বলছে আমার ভীষণ গোবিন্দ আমাকে তেষ্টা পেয়েছে, গলায় শুকিয়ে যাচ্ছে, আমি এখনই আমার প্রাণটা চলে যাবে, গোবিন্দ তুই আমাকে একটু জল দে, যাও নদীতে যাও তুমি জল খেয়ে আসো। মানে শোকে পাথর হয়ে ভগবান চেয়েছে কোথায় আনন্দে গ্লাসে জল দেবে, কিন্তু তার পরিবর্তে তাকে এই কথাটা শুনতে হলো। তারপরে যখন আমার গোপীনাথ যখন গোবিন্দ ঘোষকে বুঝতে পেরেছে এ তো নিজের মধ্যে নেই, পাগল হয়ে গেছে, তখন বলল আমি দেখ কি করি, আমি এই কাছা পরে এই তোকে সমস্ত ভক্তের সামনে আমি এই ভগবান হয়ে আমি তোর শ্রাদ্ধ শান্তি সব করবো প্রতি বছর। এইভাবে এই যে লক্ষ লক্ষ ভক্ত দেশ বিদেশ থেকে এসে এই যে গোপীনাথের শ্রাদ্ধ অনুষ্ঠান করে। আমি কিছু জানি না, আমাকে ক্ষমা করে দিও ভাই, ওই যেটুকু আমি জানি এটা বললাম। জয় জয় গোপীনাথ। সামনে এটা কিন্তু রয়েছে দোল মন্দির। বিকেলের এই সময় গঙ্গা ঘাটটা দেখো কতটা সুন্দর লাগছে, সূর্য কিন্তু এদিকে অস্ত যাচ্ছে, বেশ দারুণ কিন্তু লাগছে।
সম্পূর্ণ মেলা ঘুরে আবারও কিন্তু চলে এসেছি ঘাটে। এখন আমাদের ঘাট পার হয়ে কিন্তু বাড়ির দিকে যেতে হবে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।